আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঋতু শরীর খারাপ বলে আজ আর ভার্সিটিতে যায়নি। অবশ্যই গ্রুপে মেসেজ দিয়ে বলেছে। মাথা ব্যথা বলায় কেউ কল দেয়নি। রুবি খান এসে মেয়েকে খাবার দিয়েছে, ওষুধও দিল, সাথে তেল দিয়ে ভালো করে চুল আশ্রিয়ে দিল। লম্বা ততটা না চুল, তবুও ঋতুর যত্নের শেষ নেই। হাঁটুর থেকে ৪ ইঞ্চি উপরে চুলগুলো। ঋতু প্রতিদিন চুলের যত্ন নেই। সব কাজে আলসেমি করলেও চুলের প্রতি তার অনীহা আসে না। অবশ্যই এটা বড় মার থেকে শিখা। ফায়েজ ভার্সিটিতে চলে গেল। সবসময়ের মতো শার্ট পরা, কালো প্যান্ট পরে সে কালো বাইক। ঋতু বারান্দায় দাঁড়িয়ে দেখলো তার ফায়েজ ভাইয়ের যাওয়াটা। নিজেকে বুঝিয়ে বলল, নিষিদ্ধ জিনিস বড্ড আপন মনে হয়, তবে জেরিন আপুর কপাল ভালো, তাহলে ফায়েজ ভাইয়ের জন্য তাকে সবাই চাইলো। অবাধ্য বিন্দু কণাগুলো শুনলো না তার কথা। তারা অজরে ঝরতে লাগলো। ঋতু আঙ্গুল দিয়ে মুছলো না, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তারপর বলল, আপনি এত বছর ছিলেন না, আমি বেশ ভালো ছিলাম। কেন এলেন ঘূর্ণিঝড় হয়ে? আমার এতটুকু শান্তি কেড়ে নিলেন কেন? আপনি আমার না চাওয়া অনুভূতির একরাশ অভিমান হয়ে গেলেন ফায়েজ ভাই। আমি তো আপনার মাঝে নিজেকে শপথ দিতে চেয়েছি, অথচ দেখুন না, আপনি অন্য কারো ভাগ্যে লেখা আছেন। আর এদিকে ক্লাসরুমে বসে নাবিলা চ উচ্চারণ করে উঠলো। তারপর বলল, আর সহ্য হয় না এসব, তোরা যা শুরু করলি। ভার্সিটির সুন্দর ছেলে আসলে মেয়েগুলো খুব খায়, আর মেয়ে আসলে ছেলেগুলো। কারো চোখে হেফাজত নাই আজকাল। নাবিলার কথা শুনে সবেমাত্র ঋষি পানি খেতে গিয়ে কাশি উঠে নাজেহাল অবস্থা। ঋষির মুখের পানি পড়লো তুলির হাতে। তুলি রেগে গিয়ে ঋষির শার্টের গলা টেনে ধরে বলল, এ ফকিন্নি, তোরা কি ক্লাস করতে আসিস নাকি নোংরামি করতে? ঋষি ভদ্রতা দেখিয়ে বলল, তুলি কলার ছেড়ে কথা বল। আর আমি দেখি নাই, কাশি আসায় ভুল করে হয়ে গেছে, সরি। তুলি বলল, রাগ তোর সরি, সরি মাই ফুড। তোদের মতো ছেলেদের কাজ মেয়েদের এমন কিছু করা যা অ্যাক্সিডেন্ট মনে হবে, এরপর সরি বলে ভাব করবি, প্রেম করবি, আমি জানি না বুঝি না। তুলির চিৎকার দিয়ে বলায় সকলে সেদিকে তাকিয়ে রইল। ফারিয়া আর রোহান তখন তুলিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছু হলো না। তুলির চিৎকার যেন বেড়ে গেল। ঋষি আবারও বলল, সবাই দেখছে, প্লিজ ছাড়ো। আর তোমার সাথে প্রেম করার ইচ্ছা আমার নাই, আমি ওই রকম ছেলে না। তুলির বাড়াবাড়ি সহ্য করতে না পেরে নাবিলা উঠে দিল এক চর। নাবিলা এমন কাজ করবে কেউ ভাবতে পারেনি। সকলে হা করে তাকিয়ে রয়েছে। তিশা তখন এসে তুলিকে সামলিয়ে বলল, তোর কাজটা ভালো করিস নাই, জানিস কার গায়ে হাত তুলেছিস? নাবিলা মাছি তাড়ানোর মতো করে বলে, আমাদের শখ নাই এত কিছু জানার, তবে শুনে রাখ, তোরা যদি বেয়াদবি করিস তাহলে আমরা বেয়াদবের শিক্ষা দিয়ে দিতে পারি। তুলি আঙ্গুল তুলে বলল, আমি তোদের দেখে নিব এই ভার্সিটিতে কিভাবে থাকিস। রুহান তখন বলে উঠল, ভার্সিটিতে যোগ্যতায় ভর্তি হয়েছি, কারো ক্ষমতাই না, আর কি করতে পারবো না না পারবো সেটা আমরা জানি। তুলি তখন আবারও বলল, আমার বিএফ কে তো চিনিস না, সে এই ভার্সিটির ভিপি সায়েদ খান নীল। একবার যদি শুনে তাহলে কি করবে তোদের ধারণাও নেই। তুলিকে টেনে নিয়ে তিশা বের হয়ে গেল ক্লাস থেকে। অবশ্যই এখন অন্য স্যারের ক্লাস, ফায়েজ স্যারের ক্লাস। তারপর তাই তিশা সমস্যা কমাতে বের হয়ে যায় তুলিকে নিয়ে। তুলি তিশা চলে যেতে সকলে হাততালি দিয়ে উঠে। কয়েকজন তো এসে বলে, ওরা বেশি বাড়াবাড়ি করে, টাকার অহংকার দেখিয়ে আমাদের সবসময় এমন করে। আমরা মধ্যবিত্ত মেধা দিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়াশোনা আমাদের সম্বল, তাই অন্যায় দেখে চুপ থাকি। রোহান ঋষির কাছে এসে বলল, ভাই তুই ভুলে যা, আর এসব ভাবিস না। ঋষি রোহানের দিকে শান্ত নজরে তাকালো, তারপর চোখ দিয়ে বুঝালো সে ভুলে যাবে। এসবের মাঝে একজন বলে উঠলো, আচ্ছা তুলি যে বললো নীল ভাইয়ার জিএফ, সত্যি কি নীল ভাইয়াকে বলে তোমাদের ক্ষতি করবে? ফারিহা তখন বলে উঠলো, আরে না, নীল ভাইয়া এরকম মেয়েদের ভালোবাসবে, এসব নিয়ে ভাবিও না, আমাদের কিছু করতে পারবে না। নাবিলা ঋষির পাশে বসে বলল, সরি রে, আসলে আমি কথাটা না বললে তোর কাশি উঠতো না, আর পানি গিয়ে ওই শাকচুনির গায়ে না পড়তো। ঋষি তাকিয়ে বলল, তুই চোর মেরে দিলি, আমি এতটা ভেবে অবাক, এত রেগে গেলি তুই? নাবিলা সোজা হয়ে বসে বলল, আমাদের বন্ধুদেরকে কথা শুনলে আমার অসহ্য লাগে, মনে হয় আমার কাছে ভাগ বসাতে এসেছে কেউ। নাবিলার কথা শুনে ফারিহা আর রোহান হেসে দিল। ঋষিও রেগে গেল। শুরু হয়ে গেল তাদের ঝগড়া। আর এদিকে নীল ভার্সিটিতে এসেছে, তবে আজ আর ক্লাস করবে না। লাইব্রেরিতে একটা কাজ আছে, খুব বেশি দরকার বলে আজ এসেছে, নয়তো ভার্সিটিতে কম আসে আজকাল। লাইব্রেরিতে যাওয়ার সময় তিশা আর তুলির সাথে দেখা। নীল যদিও খেয়াল করেনি, কিন্তু তিশা তুলি ঠিক খেয়াল করেছে। তুলি আর সামনে যেতে চায়নি, তার মুখে চোরের দাগ স্পষ্ট। কিন্তু তিশার মতে সামনে গেলে ভাইয়া জিজ্ঞেস করে বলবে ওদের নামে বিচার দিয়ে কিছু একটা করতে হবে, না হলে ওরা ভাববে সত্যি নীল ভাইয়ের সাথে পরিচয় নাই। অনেক কিছু বলে তুলিকে রাজি করিয়ে নিয়ে গেল। তুলি সালাম দিল, নীল উত্তর দিল। তুলি আবারও পথ আটকে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় যাচ্ছেন, আপনার ক্লাস নাই? নীল বিরক্ত হয়ে তাকালো। স্পষ্ট দাগ দেখলো, তবে আগ্রহ হলো না জিজ্ঞেস করার, হয়তো কাউকে দাপট দেখাতে গিয়ে মার খেয়েছে। বিরক্ত নিয়ে বলল, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় আগে শিখে আসো, তারপর জিজ্ঞেস করিও। নীল আর দাঁড়ালো না, সামনে চলে গেল। তুলির রাগ যেন দ্বিগুণ হলো। তিশা সান্ত্বনা দিতে আছে, তবুও কাজ হলো না। হঠাৎ তিশা বলে উঠলো, নীল ভাইয়া তো তোকে পাত্তা দিচ্ছে না, আচ্ছা উনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তুলি অসহায়ের মতো তাকিয়ে বলল, এভাবে বলিস না, আর থাকলেও খুঁজে বের করতে হবে, তাকে উল্টাপাল্টা বুঝিয়ে সরিয়ে দিতে হবে। তিশা কিছু একটা ভেবে বলল, উনার বন্ধু আরিফকে আগে হাত করলে কেমন হয়, বলে ভ্রু নাচালো। সাথে সাথে তুলিও হেসে দিল। আর এদিকে ফায়েজ ক্লাসে এসেছে। সবসময়ের মতো
মুখ গম্ভীর, তবু মেয়েদের লালসার দৃষ্টি যেন কমছে না। ফায়েজ চারিদিকে ভালো করে দেখলো ঋতুকে, দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে বিড়বিড়িয়ে বলল, সামান্য বকা দিয়েছি বলে ক্লাস করবে না, এমন অবাধ্য আমার মোটেও পছন্দ না। আজ হাতের সামনে পাই, তারপর বুঝাবো মুস্তাকিম খান ফায়েজের অনুমতি ছাড়া ক্লাস মিস দেওয়ার শাস্তি। তিশা সে তখন থেকে তাকিয়ে রইল ফায়েজের দিকে। ফায়েজ খেয়াল করেছে সেটা প্রতিদিন এমন করে। ফায়েজ পড়ার মাঝখানে হঠাৎ বলে উঠল, তিশা আপনি একটু দাঁড়াবেন। তিশা খুশিতে গদগদ হয়ে দাঁড়ালো। তখন ফায়েজ দ্বিতীয়বার বলল, কোলাই ব্যাকটেরিয়ার কাজ বলুন। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে এখানে আমার দিকে তাকিয়েছিলেন, নিশ্চয়ই পড়াটা বেশ বুঝেছেন। তিশার শুকনো রোগগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখে মুখে একটু আগে যে হাসি ছিল তা এখন আধারে পরিণত হয়েছে। তিশাকে চুপ থাকতে দেখে ফায়েজ আবারও বলল, কি হলো বলেন? কোলাই ব্যাকটেরিয়ার কাজ? চুপ করে থেকে ক্লাসের সময় নষ্ট করা আমার পছন্দ না। তিশা মাথা নিচু করে বলল, সরি স্যার, আমি আসলে মনে করতে পারছি না। ফায়েজ শব্দ করে বই ডেস্কে রাখলো। পুরো রুম যেন কেঁপে উঠলো। তিশা থরথর করে কাঁপছে। ফায়েজ রেগে গিয়ে বলল, গেট আউট। তিশা কাঁপা কাঁপা গলায় বলল, সরি স্যার। ফায়েজ আরো রেগে বলল, শাট আপ এন্ড গেট আউট মাই ক্লাস, গো আর্লি, আদার আর ওয়েস্টিং টাইম ফর ইউ। অপমানের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো তিশার, চোখ মুছে তাড়াতাড়ি বের হয়ে গেল। ফায়েজ একটা নিঃশ্বাস ফেলে আবারও বলল, অমনোযোগী হতে চাইলে দরজা খোলা আছে, চলে যান আপনারা। আর যদি থাকেন তাহলে আমার উপর মনোযোগ না দিয়ে বইতে মনোযোগ দেন, এটাই শেষবার, কেউ এমন ভুল করবেন না। আর এদিকে ক্লাসে আবারও নীরবতা শুরু হলো। ফায়েজের রসকসীন কণ্ঠ আর মাঝে মধ্যে মার্কার ও ডাস্টারের শব্দ ছাড়া আর কিছুই নেই। ক্লাসের সময় শেষ। ফায়েজ পকেটে হাত গুজে বলল, সবাই যেন উপস্থিত থাকে। একদিন আসবে, দুদিন আসবে না, এরপর বুঝবে না, আর পরীক্ষায় ফেল করবে, সেটা আমি কোনো মতে মেনে নেব না। আপনাদের বন্ধুদের ক্লাস নিয়মিত করতে বলবেন। লাস্টের কথাটা ফায়েজ ফারিহাদের দিকে তাকিয়ে বলল। ফায়েজ যেতে নাবিলা লাফিয়ে বলল, এ তোরা দেখছিস সে কথাটুকু স্যার আমাদের দিকে তাকিয়ে বলেছে? ফারিহা মাথা নেড়ে হা বলল। রুহান তখন বলে, হয়তো ঋতুর উদ্দেশ্যে বলা। ফারিহা বলে উঠল, হয়তো না, আমি শিওর ঋতুকে মিন করে আমাদের বলেছে। নাবিলা আলসেমের সুরে বলল, বুঝি না এসব সাদা বিড়ালের মনে কি চলে, আর সাদা বিড়ালের বউয়ের মনে কি চলে। ঋষি বলল, আচ্ছা চল, ঋতু অসুস্থ, ওকে দেখে আসি। সকলের সম্মতি দিল। ক্লাস যখন নাই তখন আর দেরি না করে বের হয়ে গেল ফারিহা, নাবিলা, রুহান আর ঋষি। আর এদিকে উজ্জ্বল আজকে ছুটি নিয়েছে, বিকেলের অফিসে আসবে। তার নাকি কোথাও যাওয়া দরকার। গাড়িতে বসে আছে 30 মিনিট, কিন্তু এ জ্যাম ছাড়ার নাম নাই। এই গরমে এসির বাতাসও বিরক্ত লাগে। এসি অফ করে যে জানালা খুলে বাইরে দেখবে তারও সুযোগ নেই। সবখানে তো সমস্যা, হয় শব্দ, না হয় গাড়ির তেল ধোয়া, এসব দিয়ে পুরো ঢাকা শহরের অবস্থা অনেক খারাপ। বিরক্ত হয়ে ডান বাম করতে আবারও দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে চোখ পড়তে আটকে গেল সে। মুখ দিয়ে স্পষ্ট বের হয়ে আসলো, আরে এটা তো সে মেয়ে, আজ তার সাথে কথা বলতে হবে। গত 1 মাস ধরে খুঁজেও পাচ্ছি না, আজ হারাবো না। কিন্তু তখন সবুজ বাতি জ্বলে উঠলো। না চাইতেও গাড়ি চালাতে হলো উজ্জ্বলকে। তবে কিছুটা গিয়ে সাইড করিয়ে গাড়ি থামিয়ে দিল উজ্জ্বল। গাড়ি থেকে বের হয়ে চারিদিকে তাকালো, কিন্তু কোথাও মেয়েটি নাই। বিড়বিড়িয়ে বলল, আদৌ মেয়ে তো এটা হবে নাকি পরি? এ আছে এই নাই। এ আল্লাহ, যখন দেখালে তখন মিলিয়ে দিও। গাড়িতে বসে আবারও ছুটে গেল গন্তব্যে। দুপুরের আগে খানবাড়িতে উপস্থিত ফারিহা, নাবিলা, রুহানা, ঋষি। তাদের দেখে আর্যমানারা খুশি হয়ে বললেন, কি গো নাতি নাতনিরা, আজকাল তো আমারে দেখতে আসো না, আমি বুঝি পর হয়ে গেছি? ফারিহা হেসে বলল, কি যে বলো না দাদু, সময় পাই না তাই আসা হয় না আর কি। আর্যমানারা আবারও বলে উঠলো, তা আজ কিভাবে সময় পেলে দাদুরা? ঋষি সহজভাবে উত্তর দিল, ওই আর কি, ঋতু আজ ভার্সিটিতে যায়নি তো তাই দেখতে এলাম। আর্যমানারা মিশে অভিমান করে বলল, সেটাই, ঋতু যায়নি বলে দেখতে আসলে, আমাকে তো দেখতে আসলে না। রুহান আর্যমানের পাশে গিয়ে বসে বলল, তুমি আমার বুড়ো বউ, তোমাকে আমি ছাড়া অন্য কে দেখবে শুনি? আর্যমান রুহানের কান টেনে বলল, আমাকে বুড়ো বলিস? আমি এখনো তোদের চেয়ে অনেক স্ট্রং। রুহান বলল, জি দাদু, তুমি জোয়ান, আমরা বুড়ো। বলে উঠল রুহান। সকলে একসাথে হেসে দিল। রুবি খান ওদের ঋতুর ঘরে যেতে বলল। ওরাও আর্যমান খানের থেকে বিদায় নিয়ে উপরে চলে গেল। ঋতু তখন বারান্দায় বসেছিল। নিচে বসে থাকায় বাহিরের আকাশ ব্যতীত কিছু দেখেনি, তাই বন্ধুদের আসতে দেখেনি। ঋতুকে এমন বিধ্বস্ত দেখে নাবিলা গা ঘেসে বসে বলল, কি রে সাদা বিড়ালের বউ, এমন মরার মতো বসে আছিস কেন? একবার বন্ধুদের দিকে তাকিয়ে আবারও আকাশ দেখায় মনোযোগ দিল। রুহান আরাম করে বসলো বারান্দায় রাখা বেতের সোফার উপর। তার পাশে ঋষিও বসলো। ফারিহা একটা টুলের উপর বসলো। ঋষি সিরিয়াস ভঙ্গিতে বলল, তোকে কি বিয়ে টিয়ে দিয়ে দেবে নাকি আন্টি আঙ্কেল? নাকি ফায়েজ স্যার রিজেক্ট করলো? অবশ্য উনি যা, মনে হয় না মেয়েদের প্রতি ওনার কোনো ইন্টারেস্ট আছে। সকলে ঋষির কথায় অবাক হলো। এ ছেলের মাথায় সবসময় এমন উল্টাপাল্টা চিন্তা ঘুরে। ঋতু শুনেও শুনলো না। নাবিলা তখন আরো গা ঘেসে বসলো ঋতুর। তারপর বলল, জানিস আজ স্যার তিশাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, এভাবে ডেব ডেব করে তাকিয়ে থাকার জন্য। আবার আমাদের দিকে তাকিয়ে বলেছে সবাই যেন তাদের বন্ধু বান্ধবকে নিয়মিত ক্লাস করতে বলে। ঋতু নাবিলার দিকে তাকালো। তার চোখে মুখে হাসি, কিন্তু ঋতুর কেন জানি এসব দিবা স্বপ্ন ছাড়া অন্য কিছু মনে হলো না। ঋতু অসহায়ের মতো বলল, আমি ওনার বোন হই, তাই ফেল যাতে না করি এজন্য হয়তো বলল, এর বেশি কিছু না। আর নাবিলা বিরক্ত হয়ে বলল, এতদিন জানতাম ভাইয়া থেকে সাইয়া হয়, আজ দেখলাম সাইয়া থেকে ভাইয়া হতে। ফারিহা নাবিলাকে চুপ করতে বলে ঋষুকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, কি হয়েছে বলতো, কেন এমন মনমরা হয়ে আছিস? সকলে ঋতুর মুখের দিকে তাকিয়ে রইল। ঋতু জেরিনের সাথে ফায়েজের বিয়ের কাহিনীটা বলল। সব শুনে রুহান তৎক্ষণাৎ বলে উঠল, আরে স্যার তো আর জানে না, আর উনি রাজি না হলে বিয়ে হবে না। রুহানের কথায় ঋতু যেন শেষ একটু সূর্যের আলো দেখলো। মুহূর্তে মুখটা শান্ত হয়ে গেল। ঋতু তখন বলে উঠল, আমি তো ভেবে দেখিনি ফায়েজ ভাই রাজি না হলে বিয়েও হবে না। যদি রাজি হয়? ঋষি বলল, রাজি হলে ডাকবে কাজী, নতুন বউ ঘরে আসবে, আর তুমি
ননদিনী হয়ে যাবে বলে ঋষি হাসতে লাগলো। ঋষির এমন হাসি দেখে নাবিলার মেজাজ গরম হয়ে গেছে। শুরু হয়ে গেল তাদের ঝগড়া লাগার কারণ নাবিলা ঋষিকে চুপ করতে বলেছে। রোহান ওদের থামিয়ে দিয়ে বলে, আজ তো সকাল থেকে কম করিসনি, জানি না তুলি কি করে। ঋতু বুঝতে পারলো না, জিজ্ঞেস করলো কি হয়েছে রে। ফারিহা একে একে সব বলল। সব শুনে ঋতু নাবিলাকে বলল, ভালো করেছিস ওই বেয়াদবটাকে মেরে, আবার বলে ভার্সিটির ভিপির গার্লফ্রেন্ড, আমার ভাইয়ের বউ হবে, সাহস তো কম না। চিন্তিত কণ্ঠে রোহান বলল, যদি সত্যি সত্যি নীল ভাইয়ের গার্লফ্রেন্ড হয় তুলি। ঋতু বলল, আমার ভাইয়ের রুচি খারাপ হলেও এতটা খারাপ না যে নর্দমার কিটের প্রতি আগ্রহ হবে, আর যদি হয় তাহলে বড় বাবাকে বলে ভাইয়াকে জোর করে বিয়ে দিয়ে দেবো। একসাথে চারজন বলে উঠলো, কার সাথে? ঋতু বলল, ফারিহার সাথে। ফারিহা বলল, কি? ফারিহার এমন চিৎকারে সকলে তাজ্জব বনে গেল। তারপর বলল, এ ঋতু মাথা কি গেছে, কিসব বলছিস? আমি আর তোর ভাই সি সি সি। ঋতু বলল, এ রাগ তো ঢং, আমার ভাই কি খারাপ নাকি যে সি সি করছিস? আর শুন, এমনি বললাম, সিরিয়াসলি নিস না। ঋতুর শেষ কথায় ফারিহা যেন প্রাণ ফিরে এলো, বুকে হাত রেখে বলল, আর একটু হলে তো মরে যেতাম। আর এদিকে তিশা আর তুলি বাসায় চলে যায়, সম্পর্কে কাজিন হয় তারা, দুজনে এক বাসায় থাকে। তুলি বাসায় গিয়ে সব জিনিস ভাঙচুর করতে লাগলো। তিশা বোঝানোর চেষ্টা করলো কিন্তু লাভ হয়নি। তুলির মা দিলারা বেগম মেয়ের এসব দেখে অভ্যস্ত, কোনো কিছু মনের মতো না হলে এমন পাগলামি লেগে থাকে, কিন্তু তিনি এসব সহ্য করতে না পারলেও কিছু বলে না, কারণ তিশার মা নিশা সবসময় তুলিকে প্রশ্রয় দেয়। নিশাকে উদ্দেশ্য করে দিলারা বলল, দেখ নিশা, মেয়েটা আদরে কেমন বেয়াদব হচ্ছে, তুমি আর তোমার ভাইকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ। নিশাও কম না, ভাবিকে ঠিক শুনিয়ে দিয়ে বলল, তুলি এমনি কিছু করে না, অবশ্যই কেউ ভুল করেছে, বাচ্চা মেয়ে এভাবে বলিও না, তুমি ওর মা ভাবি, এমন ভাবে বলছো যেন ও তোমার কেউ না। দিলারা জানে নিশা এমন কথা তুলি আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাবে, কিন্তু এ পরিবারের সে শুধু জমশেদ তালুকদারের বউ ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় নেই সংসারের ওই রান্নাবান্না ছাড়া অন্য কোনো কিছুতে তার অধিকার। নিশা তার 2 সন্তান নিয়ে এখানে থাকে, তিশা আর তামিম। তিশাও তুলির মতো অহংকারী হলেও নিজের রাগ কন্ট্রোল করে সুযোগ বুঝে মায়ের মতো কূপ মারে। তামিম বিজনেসের কাজে বাইরে আছে, তাদের বাবা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। নিশা এক গ্লাস জুস নিয়ে তুলির কাছে গিয়ে বলল, কি হয়েছে সোনা, তুমি রেগে আছো কেন? তুলি ফুপির দিকে তাকিয়ে বলল, ওই ফকিন্নির সাহস কি করে হলো আমার গায়ে হাত তুলে, আমি ওকে মেরে ফেলবো। নিশা আদরের সহিত মাথায় হাত বুলিয়ে বলে, কাম ডাউন সোনা, এত রাগ ভালো না, কি হয়েছে আমায় বল। তিশা সবটা আর মাকে বলল। সব শুনে নিশা বলল, তোমরা এখন কি করতে চাও? আমি কি ভাইয়াকে বলে ওই মেয়েটার সবগুলো বন্ধু বান্ধবীকে উচিত শিক্ষা দিব, নাকি অন্য কিছু করবে? তুলি তখন বলল, আমি চাই ফুফি ভার্সিটির ভিপি নীল ভাই ওদের কিছু বলুক, কারণ আমি বড় মুখ করে বলে আসছি আমি ওনার গার্লফ্রেন্ড। নিশার জোশটুকু তুলির হাতে দিয়ে বলল, তাহলে নীলকে বল। তিশা নিজের হাতে গ্লাসটা ট্রেতে রেখে বলল, মাম্মা, সমস্যা যেখানে নীল ভাই আমাদের সাথে কথাও বলে না, উনি আমাদের ইগনোর করে। নিশা বলল, কি এত সাহস ওই নীলের? জমশেদ তালুকদারের মেয়ে আর ভাগ্নিকে ইগনোর করে, ওর ব্যবস্থা ভাইয়াকে বলে আগে করব। নিশা বলল, না ফুপি, এসবের দরকার নেই, পুরুষ মানুষ শরীরের পাগল, ততটা ইনোসেন্ট তো আর নীল ভাইয়া না, তাহলে আমার রূপের প্রেমে পড়বে একদিন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।